লিভস। এবং যখন পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হয়, এটার মেকানিজম জাস্ট লাইক করোনারি আর্টারি ডিজিজ। সো অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, এবং অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে ভেসেলের লুমেন বা ক্যালিবারটা আস্তে আস্তে ছোট হবে, ন্যারোয়িং হয়ে যাবে, এবং ব্লাড ফ্লো কমে যাবে। সো তখন দেখা যাবে পেশেন্টের ইনিশিয়াল ম্যানিফেস্টেশন হবে একটা ডিমান্ড ইস্কেমিয়া। এবং এই ডিমান্ড ইস্কেমিয়াটা কখন হবে? আমি যখন হাঁটবো, লাইক হাফ কিলো হাঁটলাম, তারপর আমার পায়ে ব্যথা শুরু হলো, রেস্ট নিলাম, ব্যথা ভালো হয়ে গেল। সো আমরা বলতে পারি এটা, ইউ ক্যান কল ইট, লাইক আই কল ইট লিম্ব অ্যাঞ্জাইনা। ডাজ ইট সাউন্ড ব্যাড? দিস ইজ লিম্ব অ্যাঞ্জাইনা। এবং এই লিম্ব অ্যাঞ্জাইনারই সুন্দর একটা নাম হলো কি? ইন্টারমিটেন্ট claudication. So claudication এর criteria just like angina, which is যখন আমি হাঁটবো, একটা নির্দিষ্ট ডিস্টেন্স হাঁটার পরে আমার ব্যথা শুরু হবে, আমি রেস্ট নিব, ব্যথাটা ভালো হয়ে যাবে। এবং এই ভেসেল ন্যারোয়িং যত বেশি হবে, ধীরে ধীরে আমার সিভিয়ারিটি বাড়বে। সো আমি অল্প ডিস্টেন্স হাঁটলেই আমার ব্যথাটা শুরু হবে। সো কতটুকু ডিস্টেন্স পরে ব্যথা হয় সেটাকে একটা নাম দেওয়া হয়। বুদ্ধি করে কেউ বলতে পারবে সেই ডিস্টেন্সের নাম কি হওয়া উচিত? Claudication distance. Yeah, this is known as claudication distance. So claudication distance যত কম, সিভিয়ারিটি তত বেশি। ডিস্টেন্স কম, সিভিয়ারিটি বেশি। এবং এই ক্লডিকেশন ডিস্টেন্স কমতে 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 জিরো হয় যখন, আই মিন যখন এমনিতেই পায়ে ব্যথা হচ্ছে, তখন সেই পেইনটাকে আমরা বলবো কি? দিস ইজ নোন এস রেস্ট পেইন। ঠিক আছে? এবং রেস্ট পেইন হওয়া মানে একদম ক্রিটিক্যালি পেশেন্টের ভেসেল ন্যারোড, এবং এরকম ক্রিটিক্যালি ন্যারো হওয়ার পরে একটা সময় হয় কি পেশেন্টের আলসারেশন হয় এবং পায়ে গ্যাংগ্রিন ডেভেলপ করে। সো দিস ইজ লাইক দ্য মোস্ট অ্যাডভান্স স্টেজ অফ দ্য পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ। সো আমরা যদি সিকোয়েন্সটাতে যাই, দ্য সিকোয়েন্স স্টার্টস উইথ দ্য ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, ডিস্টেন্স কমতে কমতে একটা সময় রেস্ট পেইন হয়, and then you have what? You have ulceration and development of gangrene in the limb. এটাকে আমরা আলটিমেটলি বলবো ক্রিটিক্যাল লিম্ব ইসকিমিয়া। সো এখানে আমাদের কিছু ডেফিনিশন আছে, স্পেসিফিক ডেফিনিশন, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আর ব্যাকগ্রাউন্ডটা আমি বললাম না। নাও লেটস গো থ্রু what the text says, data point. Pathogenesis due to atherosclerosis, এখানে স্পেশাল আর কিছু লাগবে না, আমরা atherosclerosis মেইনটেইন করব। ক্লিনিক্যাল ফিচার্স আমরা কিছু বললাম। Now that's the most important feature, starting with the claudication. এবং this is ischemic, yes. এবং পেইনের কমন লোকেশন স্কাফ, বিকজ এটা পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে মোস্ট কমনলি অ্যাফেক্টেড ভেসেল কোনটা? এসএফএ বা সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। একটা মজার ব্যাপার হলো, যদি আইলিয়াক আর্টারি ইনভলভ হয় তাহলে মেলদের একটা কমন প্রবলেম হবে। কি প্রবলেম হবে বুদ্ধি করে কে বলতে পারবে? অ্যানাটমির প্রিন্সিপাল দিয়ে। Impotency, or you can also call it like erectile dysfunction. That's what happens if you have iliac artery. কেন হচ্ছে এরকম? বিকজ আইলিয়াক আর্টারি থেকেই পুরেন্ডাল ভেসেল তৈরি হয়, এবং পুরেন্ডাল ভেসেলই হলো আমার পেনাইল যে ইরেকটাইল টিস্যু সেখানে সাপ্লাই দেয়, মানে পেনিসকে সাপ্লাই দেয় সহজ কথায়। সো তখন দেখা যাবে পেশেন্টের এক তো পেইন হবে পরিশ্রম করলে, প্লাস তার ইরেকটাইল ডিসফাংশন হবে, ভেরি ব্যাড। এবং আমাদের এনআইসিভিডিতে আমাদের এক বড় ভাই স্টাডি করছেন যে রোল অফ অ্যাঞ্জিওপ্লাস্টি ইন পেশেন্টস উইথ ইরেকটাইল ডিসফাংশন, এবং উনি স্টাডিতে দেখাইছেন যে হ্যাঁ, যদি পুরেন্ডাল ভেসেলকে আমি রিং পরাইতে পারি, then many patients would have benefit, মানে হলো তার ইরেকটাইল ডিসফাংশনটা হয়তোবা ভালো হয়ে যাবে। ঠিক আছে? এবং এটা বাইরের দেশে আছে ট্রিটমেন্টটা, আমাদের দেশে এখন এটা চালু হয় নাই। মেবি ইন দ্য নিয়ার ফিউচার আমরা এটা চালু করব, যে পুরেন্ডাল আর্টারিতে আমরা রিং পরাবো, মানে অ্যাঞ্জিওপ্লাস্টি করব। সো পেইনের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পড়ে ফেলেছি অলরেডি, হুইচ ইজ শুরু হয় হাঁটার পরে at a নির্দিষ্ট ডিস্টেন্স, এবং রেস্ট করলে পেইনটা সাবসাইড করে, ভেরি ক্লাসিক। নাও এই তোমার ক্লডিকেশনের পরে যে স্টেজগুলো বললাম, রেস্ট পেইন, আলসারেশন এন্ড গ্যাংগ্রিন, এইগুলা যখন হয় সেটাকে একটা
আমব্রেলা টার্মের মধ্যে নিয়ে আসা হয়। এই আমব্রেলা টার্মটাই হলো ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া অর সিএলআই। সো সিএলআই এ ক্রাইটেরিয়া গুলো আমরা যদি দেখি, কি ক্রাইটেরিয়া? নাম্বার 1, রেস্ট পেইন, এবং এটা মাইল্ড না, সিভিয়ার রেস্ট পেইন, যেটার জন্য আমার মরফিন বা প্যাথিডিন নেওয়া লাগতেছে, অর পেশেন্টের আলসার হয়ে গেছে, অর গ্যাংগ্রিন হয়ে গেছে, এবং সেটা একটা নির্দিষ্ট ডিউরেশন থাকতে হবে, হুইচ ইজ প্রলং ডিউরেশন লাইক 2 উইকস। এর পাশাপাশি আমি পেশেন্টকে কিছু ইনভেস্টিগেশন করব। ফর এক্সাম্পল, আমি পেশেন্টের অ্যাঙ্কেল ব্লাড প্রেশার মাপবো। অ্যাঙ্কেল ব্লাড প্রেশার মাপার জন্য নর্মাল কাফ ইউজ করতে পারি, অথবা যদি মেজারমেন্ট ডিফারেন্ট হয়, ডিফারেন্ট মেজারের কাফ ইউজ করা যায়। উই মেজার দ্য অ্যাঙ্কেল বিপি, এবং অ্যাঙ্কেল বিপি যদি লেস দেন 50 মিলিমিটার হয়, দ্যাট অ্যালং উইথ দ্য ক্লিনিক্যাল ফিচার, এটাই আমার ডায়াগনোসিসটা করে দিবে। আমব্রেলা টার্মটা হলো সিএলআই, ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। সো পরীক্ষাতে আসতে পারে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া? সো তুমি বলবো যে স্যার, ইন দিস ডেফিনিশন আই হ্যাভ 2 পার্টস, ওয়ান ইজ ক্লিনিক্যাল and one is history, one is examination, and one is investigation or examination বলতে পারো। সো হিস্ট্রিতে কি? রেস্ট পেইন। এক্সামিনেশনে কি? আলসার গ্যাংগ্রিন। আরেকটা এক্সামিনেশনে কি? অ্যাঙ্কেল বিপি। সো যদি কারো এই ফিচারগুলো সবগুলা না থাকে, যেমন ফর এক্সাম্পল একটা পেশেন্টের রেস্ট পেইন আছে কিন্তু অ্যাঙ্কেল প্রেশারটা 50-এর বেশি, তার মানে এই পেশেন্টকে আমরা ক্রিটিক্যাল বলবো না, উই কল ইট হোয়াট? উই কল ইট সাব ক্রিটিক্যাল, জাস্ট একটু মাইল্ডার, সাব ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। সো যখনই কারো ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া হয় বা সাব ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া হয়, সেটাকে একত্রে বলা হয় কি? we call it severe limb ischemia. So এটা একটা non-specific term. Severe limb ischemia, more of a non-specific term. Better to use CLI or SCLI. Most severe is the CLI, less severe is the SCLI. What is the only difference or main difference between CLI and SCLI? কি বললাম? What is the main difference? Ankle pressure. Ankle pressure. Above 50, SCLI. So যখন SLI হবে, মানে সিভিয়ার লিম্ব ইসকেমিয়া, which is CLI and SCLI, এদের ক্ষেত্রে আমার মেইন ট্রিটমেন্ট কি হবে? হ্যাভ টু গো ফর ভাস্কুলার থেরাপি। সো ভাস্কুলার থেরাপি, ফর এক্সাম্পল, যারা কার্ডিয়াক সার্জন, ভাস্কুলার সার্জন আছে, তারা ইদার বাইপাস করবে, অথবা আমরা যারা, উই ক্যান ডু এন্ডোভাস্কুলার স্ট্যান্টিং, এন্ডোভাস্কুলার রিভাস্ক বাই স্ট্যান্টিং। তো এটা অনেকেরই এটা করার পর্যায়ে থাকে না। সো আর্লি যখন ডায়াগনোসিস হয় তখনই এইগুলা করা যায়। নাও আমরা এতক্ষণ যা পড়লাম সেটারই একটা ডিফারেন্ট ভার্সন হলো অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। সো এটাও একটা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, বাট দ্যাট হ্যাজ এ ডিফারেন্ট ফ্লেভার। আমরা যে ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন বললাম বা ক্রনিক লিম্ব ইসকেমিয়া, ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া বললাম, দোজ আর অল ক্রনিক কন্ডিশনস। আস্তে আস্তে এগুলো সিভিয়ার হয়। বাট অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া এমন একটা কন্ডিশন যেটা দুই ভাবে হতে পারে। একটা হতে পারে, একটা পেশেন্টের ধরো ভেসেলে আগে থেকেই অ্যাথেরোমেটাস প্ল্যাক ছিল, মানে আগে থেকেই তার পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ ছিল। এই প্লাকটা জাস্ট লাইক অ্যাকিউট করোনারি সিনড্রোম, এই প্লাকে একটা চেঞ্জ হলো, আলসারেশন, ফিশারিং এটসেট্রা হলো, তখন এখানে একটা থ্রম্বাস ডেভেলপ করলো বা একটা ক্লট ডেভেলপ করলো। সো দিস ইজ কমপ্লিটলি অক্লুডিং দ্য ভেসেল, এবং তার ডিস্টালি এরিয়াটাতে লিম্বের মধ্যে ইসকেমিয়া হবে, সিভিয়ার ইসকেমিয়া হবে, and that is one type of acute limb ischemia, and this is due to what? This is due to thrombosis, তাই না? লোকালি অ্যাথেরোমেটাস প্লাক থেকে থ্রম্বোসিস হয়েছে। এটা হলো একটা ফ্লেভার। বাট দেয়ার ইজ অ্যানাদার ফ্লেভার। সাপোজ একটা পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, তার হঠাৎ করে একটা পা ঠান্ডা হয়ে গেল। What do you think is the process? Embolization from the heart. Yes, so that is the second type, embolization. এবং দেখা যাচ্ছে এম্বোলাইজেশন যখন হয়ে যায়, ঠাস করে ছুটে ভেসেলটাকে কমপ্লিটলি অক্লুড করে। সো এখানে এম্বোলাইজেশন ইজ মোর ড্রামাটিক, জাস্ট লাইক তামিল মুভি, ঠিক আছে? ভেরি ড্রামাটিক। কিন্তু থ্রম্বোসিস, ইট টেক সাম টাইম, তাই না? ধীরে ধীরে থ্রম্বাসটা বড় হয়,
অনেক সময় 100% occlusion করে, অনেক সময় partial occlusion করে। So thrombosis is less dramatic, but embolization is a very dramatic presentation. Suddenly everything gone. Everything gone বলতে acutely ischemiaতে 6P বলে একটা ক্রাইটেরিয়া আমরা মুখস্থ করতাম সবসময়, এটা এখানেও আছে। The 6P will develop right away or খুব rapidly develop করবে। What are the 6Ps of acute limb ischemia? তোমরা বলো একজন। Anyone? Pain, Pain, pulselessness, pulselessness, pallor, paresthesia, paresthesia, yes, paralysis, paralysis, and poikilothermia. poikilothermia, or also someone calls it perishing cold. The same thing, poikilothermia or perishing cold. So those are the features of acute limb ischemia. So those are the symptoms and signs of acute limb ischemia, which are the 6Ps. এবং এটার মধ্যে গ্রেডিং করতে হবে যে কোন ফাইন্ডিংসটা সবচেয়ে বেশি মারাত্মক বা সবচেয়ে বেশি সিভিয়ারিটি ইন্ডিকেট করে। The last two are the ones that are most important. Last two, because they indicate damage to the nerve. Nerve damage takes some time to occur. যখন nerve damage হবে, initially the patient will have paresthesia, but later যখন nerve damage complete হয়ে যাবে, then it indicates probably irreversible ischemia, মানে এখানে nerve damage হয়ে গেছে and probably muscle necrosis হয়ে গেছে। আর বাকি যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো may be absent, ঠিক আছে? এবং এটা ডিফারেন্সিয়েট করা খুবই ডিফিকাল্ট। অ্যাকিউট ভার্সাস ক্রনিক লিম্ব ইসকেমিয়া ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট থ্রু দিস ফাইন্ডিংস। তবে হ্যাঁ, পেশেন্টের হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে হিস্ট্রি যদি থাকে, র্যাপিডলি ডেভেলপিং হয়, obviously we'll think about acute limb ischemia rather than chronic limb ischemia. Just a second. Okay, so আমরা কোথায় ছিলাম? We were talking about peripheral arterial disease. Peripheral arterial disease আমরা প্রথমে chronic presentation পড়লাম, claudication and then rest pain and others, which is critical limb ischemia. তারপরে আমরা chronic থেকে acute এ আসলাম। acute আমরা কোথায় আছি? We were in acute limb ischemia, সেটা দুইটা ফ্লেভার আমরা পড়লাম এবং তার ক্লাসিক সাইন গুলা পড়লাম, এবং এই সাইনগুলোর মধ্যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট স্পেসিফিক সেটা ডিসকাস করলাম। এখন এইখানে তোমার আমাদের যে আগের ডেভিডসন ছিল, আগের ডেভিডসনে একটা সুন্দর বক্স ছিল যে there were a difference. Let's see, yeah, এটা এখানেও রেখেছে। Here is a box. Let's go to this box. এটা আগের বক্সটাই রয়ে গেছে। বাট এখান থেকে দুইটা ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডই বলা যায়, একটা ওয়ার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, which is বললাম dramatic. Which is dramatic? Embolism or thrombosis? Embolism. Embolism. So dramatic এই ওয়ার্ডটার আমরা কয়েকটা মিনিং এখানে দেখবো যে এই ওয়ার্ডটা আমি কেন ইউজ করছি। First of all, it's very severe. Next, very rapid. Rapid and severe. Then multiple site. So extensive. আমরা বলতে পারি rapid, severe and extensive. Extensive কেন? কারণ যখন AFA embolization হয়, তখন দেখা যাচ্ছে একটা বড় এম্বোলাই বের হলো, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে 2-3টা এম্বোলাই হয়ে গেল। সো মাল্টিপল সাইটে একই সময় এম্বোলাইজেশন হতে পারে। সোর্স অবভিয়াসলি হার্ট থেকে আসবে। আর এখানে এটা হলো কমন সেন্স, যে যেহেতু এটা এম্বোলাইজেশন, দেয়ার শুড নট বি এনি প্রিভিয়াস হিস্ট্রি, তাই না? তার আগে তো কখনো মানে ক্লাউডিকেশন বা রেস্ট পেনের হিস্ট্রি থাকবে না। সো ভেরি সিম্পল। এবং এখানে হঠাৎ করে যখন এম্বোলাইজেশন হয়, এম্বোলাইজেশন হওয়ার কারণে ওই জায়গাটা টেন্ডার হয়ে যায়, কিন্তু আর্টারি স্টিল সফট। কেন? বিকজ আর্টারিতে ভেসেলে আগে কোনো চেঞ্জ ছিল না, ইট ওয়াজ এ নর্মাল ভেসেল, দ্যাটস ওয়াই ইটস সফট। কন্ট্রাল্যাটারাল লেগ পালসেস অবভিয়াসলি যেহেতু এক পাশে হচ্ছে, শুধুমাত্র এক পাশে এম্বোলাইটা আসছে, ইয়েস, অন্য পাশে থাকবে। অ্যান্ড ট্রিটমেন্ট
যদি পেশেন্ট পসিবল হয় আমরা যদি পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাম করতে পারি, then we have to do something called embolectomy. মানে হলো যে আমরা vascular procedure এর মাধ্যমে we go through to the vessel, through the vessel and to the vessel, and then we take out the embolus, that is embolectomy. যদি পসিবল না হয় we start with, এখানে যদি শুধু warfarin লেখা আছে, we start with low molecular heparin and then we add warfarin as well. এবং এটা dramatic, is very dangerous, and that's why the patient is very likely to die. So loss of life is more likely than loss of limb. তাহলে পেশেন্টের মারা যাওয়ার রিস্ক অনেক বেশি, ঠিক আছে? Those are the things that means dramatic. Embolization or embolism is dramatic, ঠিক আছে? Now thrombosis আমরা যদি কম্পেয়ার করি, first of all thrombosis যখন হয় সেটা 100% নাও হতে পারে, it can be 90%, 95%, 98%, but usually incomplete. So there is some trickle of RBC, কিছু কিছু RBC হয়তো যায়, which is inadequate, but still কিছু কিছু যায় plus কিছু collaterals থাকে, so that is less dramatic. এবং থ্রম্বাস বললাম ডেভেলপ করতে কিছু সময় লাগে, takes hours, days. ইউজুয়ালি থ্রম্বাস যখন ডেভেলপ করে একবারে একটাতেই ডেভেলপ করে, কোনো অ্যাম্বলিক সোর্স নাই, প্রিভিয়াসলি ক্লডিকেশনের হিস্ট্রি থাকবে বা রেস্ট পেনের হিস্ট্রি থাকবে, সিম্পল। এবং ভেসেলে যেহেতু অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, যেসব ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় সেই ভেসেলগুলোতে আলটিমেটলি কি হয়, বাইরের দিকে ক্যালসিফিকেশন হয়। এবং প্রক্সিমালি আমরা দেখতে পারি, প্রক্সিমালি যেহেতু থাকে, মানে পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক থাকে, প্রক্সিমালি আমরা একটা ব্রুই পেতে পারি। এবং যখন একটা পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, it involves all the sides of the body including the proximal, distal, all the arteries, সব আর্টারি। এরকম না যে কোনো আর্টারি হচ্ছেই না, না, যখন ইনভলভ করে সব আর্টারি ইনভলভ করবে। এখন দেখা যাবে যে কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় একটু কম, বাট ওভারঅল এভরিথিং উইল বি ইনভলভ। সো এক পায়ে যদি ইনভলভ করে শিওরলি অপোজিট লেগটাও ইনভলভ করবে। সো এক পায়ে তুমি যদি পালস না পাও, মোস্ট লাইকলি আরেক পায়েও তুমি পালস পাবে না। And to confirm, you do angiography and the treatment, best medical therapy. যদি পেশেন্টের ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া হয় সেক্ষেত্রে আমরা বাইপাস অর থ্রম্বোলাইসিস করতে পারি। এক্ষেত্রে পেশেন্টের মারা যাওয়ার রিস্ক অত বেশি নাই, তবে যেহেতু গ্যাংগ্রিন হয়, that's why there is a high risk of loss of limb. So those are the features of thrombotic acute limb ischemia, আমরা এভাবে বলতে পারি। সো এখানে এটা এভাবে লেখছে, acute limb ischemiaর দুইটা ফ্লেভার, that's embolic and thrombotic, and those are the difference between the thrombotic and embolic type of acute limb ischemia. Clear? Any questions? Clear. Okay. এখন আমরা চার্ট থেকে আমরা এর ভিতরে ঢুকি, ডেভিডসনের দুই তিনটা পয়েন্ট আমরা একটু দেখি। সো কমন কোনটা? মোর কমন is thrombotic occlusion. Next common is embolism, which is from heart. Trauma is unlikely. So this is more common. Thrombotic and embolism is less common. Which is more dangerous? Embolism. Embolism. এবং আমরা বললাম যে most important or most significant or specific finding paresthesia and paralysis, those two, ঠিক আছে? বাকিগুলো আমরা বলবো, but those two, ঠিক আছে? এবং এই paresthesia or pain এর আরেকটা ইন্ডিকেটর হলো আমরা যদি কাফ মাসলে টেন্ডারনেস পাই, then indicates muscle infarction. So যখন আমাদের acute limb ischemia আমরা সাসপেক্ট করব, we have to be very aggressive with treatment and over treatment করব, এবং সাথে সাথে আমরা vascular surgeon-এর রেফারাল দিব। জাস্ট লাইক এমআই, যেহেতু এখানে একটা থ্রম্বাস ডেভেলপ করছে, আমাকে এই থ্রম্বাসটাকে ডিসলভ করতে হবে, সো উই গিভ অ্যান্টিকোয়াগুল্যান্ট, মানে নন এসটি এলিভেটেড এমআইতে আমরা যেভাবে ম্যানেজমেন্ট করি, সো উই ক্যান গিভ আনফ্র্যাকশনেটেড হেপারিন 3000 থেকে 5000 ইউনিট, which খুবই অল্প ডোজ, উই ক্যান গিভ দিস। আর এছাড়া আমরা কি করতে পারি, উই ক্যান ডু ভাস্কুলার প্রসিডিউর, যেহেতু ভাস্কুলার সার্জনকে ইনভলভ করছি, ভাস্কুলার সার্জন কি করতে পারেন, দে ক্যান ডু থ্রম্বেক্টমি and they can do bypass to save the limb. Okay. So এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি আমরা
ক্লিয়ারলি বুঝতে পারি যেটা থ্রম্বোসিস, সেক্ষেত্রে আমাকে হয়তো সার্জিক্যাল ম্যানেজমেন্টে ইনিশিয়ালি যাওয়া নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি হেপারিন দিয়ে মেনটেন করতে পারবো এবং সাপোর্টিভ ম্যানেজমেন্ট। বাট embolism, it's very dangerous and it's dramatic and it requires emergency surgery. So you need to revascularize the limb. এবং আমরা বললাম দুইটা প্রসিডিউর, embolectomy and you can also do angioplasty and bypass as well. But embolectomy টা হলো most কি বলা যায় হেল্পফুল। এখানে আরো দুই তিনটা সিনড্রোমের নাম লেখা আছে। For example, number 1, Ather embolism. Ather embolism is just like what? Just like carotid. আমরা জানি যে ক্যারোটিড আর্টারিতে যখন স্টেনোসিস হয়, ক্যারোটিড আর্টারি এখানে অনেক সময় ছোট ছোট ওখান থেকে ছোট ছোট এম্বোলাস ব্রেনে চলে যায়, কজ স্ট্রোক। যখন সাবক্লিভিয়ান আর্টারিতে আমার একটা অ্যাথেরোমা ফর্মেশন হবে, এখান থেকেও অ্যাথেরোমাটাস প্লাকটা একটা এম্বোলাই ফর্ম করতে পারে এবং সেই এম্বোলাইটা ডিস্টালি গিয়ে ভেসেল অক্লুশন করবে। সো জাস্ট লাইক stroke, it causes a stroke of the fingers. ঠিক আছে, ফিঙ্গার স্ট্রোক বলতে পারো, যদিও স্ট্রোক ইজ রিজার্ভ ফর ব্রেন, বাট ফিঙ্গারে ইস্কেমিয়া হবে আর ফিঙ্গারে ইনফ্রাকশন হবে। সো ইনিশিয়ালি ইট উইল হ্যাভ ব্লু অ্যাপিয়ারেন্স বিকজ ইনিশিয়ালি সায়ানোসিস হবে, ঠিক আছে, অ্যান্ড লেটার ব্লু থেকে কি হবে, আলটিমেটলি গ্যাংগ্রেনাস হয়ে যেতে পারে। And differential diagnosis হলো Raynaud. And how to differentiate? Ather embolism usually এক সাইডে হবে and Raynaud usually দুই পাশে হয়। এবং সাধারণত রেনড যাদের থাকে তাদের প্রাইমারি রেনড ছাড়া সেকেন্ডারি রেনড হয়, সেটা সেকেন্ডারি কজ গুলো আমরা পাবো। মেবি পেশেন্টের একটা ভ্যাসকুলাইটিস আছে, মেবি পেশেন্টের এসএলই আছে, মেবি পেশেন্টের সিস্টেমিক স্ক্লেরোসিস আছে, অর ইভেন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, মানে একটা আন্ডারলাইং ডিসঅর্ডার থাকবে সাধারণত। সো এখানে আমরা কি বললাম, দিস ইজ ওয়ান অফ দ্য প্রেজেন্টেশন অফ peripheral artery disease, which is Ather embolism. কোথেকে হচ্ছে? সাবক্লিভিয়ান। কোথায় যাচ্ছে? In the small arteries of the fingers. এটা খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনন, সাবক্লিভিয়ান স্টিল। তাইলে কে চুরি করছে? দ্য সাবক্লিভিয়ান আর্টারি চুরি করছে। কোত্থেকে চুরি করছে কেউ বলতে পারবে? ইটস স্টিলিং ফ্রম দ্য বেজিলার আর্টারি। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড অ্যানাটমিতে যাই, what is the origin of the basilar artery? Basilar artery originates from vertebral artery, তাই না? Vertebral artery originates from subclavian artery. This is one of the first branch of subclavian. So আমরা এইভাবে লিখতে পারি, subclavian থেকে হয় vertebral, vertebral থেকে হয় basilar, এবং basilar artery আমরা জানি it supplies the brain stem. For example, pons, medulla and cerebellum এইসব জায়গায় সাপ্লাই দেয়। এখন সাবক্লিভিয়ান স্টিল কিভাবে হবে সেটার ব্যাকগ্রাউন্ডে এই ইনফরমেশনটা আমার লাগবে। সো আমি যদি এখানে আঁকি, লাইক দ্যাট, ধরো এই দুটো হলো সাবক্লিভিয়ান আর্টারি, এই দুটো হলো ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি গুলো যখন একত্র হবে, ইট ফর্মস হোয়াট? Basilar. সো বেজিলার, ভার্টিব্রাল, সাবক্লিভিয়ান। এখন ধরো আমার সাবক্লিভিয়ান আর্টারিতে কোনো একটা আর্টারি প্রক্সিমালি ব্লক আছে। ফর এক্সাম্পল, লেটস সে এখানে আমার একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক হয়ে জায়গাটা একদম অলমোস্ট ব্লক হয়ে গেল, ন্যারো হয়ে গেল। ফলে এই পাশের যে হাত, ফর এক্সাম্পল রাইট হ্যান্ডে ব্লাড সাপ্লাই কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে না? অলরেডি কম। এবং রাইট হ্যান্ডে ধরো আমি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলা শুরু করলাম, সো ইট উড রিকোয়ার, রাইট হ্যান্ড উড রিকোয়ার মোর ব্লাড, রাইট? ইট উড রিকোয়ার মোর ব্লাড বিকজ ইউ আর প্লেইং ব্যাডমিন্টন। তখন এই যে এক্সট্রা ব্লাড, এমনিতেই তোমার ভ্যাসেল ন্যারো, এমনিতেই ব্লাড কম, where can it get extra blood from? বুদ্ধি করে বলো। Vertebral arteries are basically. Yes, from this vertebral artery, মানে যাকে দেওয়ার কথা তার কাছ থেকে সে নিয়ে নিবে। So the blood will come from here to here
এখন এখানে যে ব্লাডটা এটা কোত্থেকে আসবে? ইট উইল কাম ফ্রম দ্য অপোজিট ভার্টেব্রাল আর্টারি। সো এই অপোজিট ভার্টেব্রাল আর্টারি থেকে এসে এই ভার্টেব্রাল আর্টারি দিয়ে আলটিমেটলি হাতকে সাপ্লাই দিবে। প্রবলেম হলো যে ব্লাডটা আমার ব্রেইন স্টেমে যাওয়ার কথা ছিল, বেসিলার আর্টারিতে যাওয়ার কথা ছিল, সেই ব্লাডটা এখন চলে যাচ্ছে হাতে। সো হোয়াট উইল হ্যাপেন টু ব্রেইন স্টেম? ব্রেইন স্টেম উইল সাফার। তখন কি হবে? The patient will have dizziness, এবং আমরা জানি যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে আমাদের occipital cortex সাপ্লাই পায়। সো ব্লাইন্ডনেস হবে, ট্রানজিয়েন্ট ব্লাইন্ডনেস এন্ড collapse। কখন হবে? when the arm is used, for example আমি যে ব্যাডমিন্টন খেলি, কেন হয়? Diversion of blood from the brain to the limbs via the vertebral artery। ঠিক আছে, এখানে একটু শর্টকাট করেছে, আমি জাস্ট পুরো এক্সপ্লেনেশনটাই দিলাম তোমাদেরকে, বাট ইটস a very nice concept। মানে এখানে anatomy, physiology and pathology all are combined together, so this is like an integrated topic which is very important for exam। এই ধরনের টপিক স্যাররা যদি কখনো ধরে তাহলে বুঝবা যে ইউ আর গোয়িং টু গেট এ ভেরি হাই মার্কস, এবং তুমি এক্সপ্লেন করতে পারো, তখন স্যার খুব খুশি হবে, হ্যাঁ তুমি জিনিসটা পুরোটা আমি বুঝতে পারছি কিভাবে কি হচ্ছে। সো হোয়াট টু ডু? এই ক্ষেত্রে কি করতে হবে? যদি সাবক্লিভিয়ান স্টিল হয়, বলতে হবে যে ভাই আপনি ব্যাডমিন্টন কোন হাতে খেলবেন বলো তো, কোন হাতে খেলতে হবে? ইউজ ইউর লেফট হ্যান্ড। ঠিক আছে, অথবা যদি বলে যে না স্যার আমি ডান হাতে খেলবো, তাহলে তাকে কি করতে হবে? দে হ্যাভ টু গো থ্রু প্রসিডিওর। তার হয়তো বা সাবক্লিভিয়ান আর্টারিতে অ্যানজিওপ্লাস্টি করে দিতে হবে, যাতে করে তার ব্লাড ফ্লো ঠিক মতো হয়। আচ্ছা, এখানে দু